প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 224তম ফেসবুক লাইভে। আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের এই 224তম ফেসবুক লাইভে স্নায়ুতন্ত্রের রোগসমূহে যে সকল গুরুত্বপূর্ণ ঔষধ ব্যবহৃত হয় সেই সকল গুরুত্বপূর্ণ ঔষধের তালিকা থেকে একটি ঔষধের রুগীচিত্র আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার মোহাম্মদ রঞ্জুল ইসলাম ভূঁইয়া স্যার তিনি আলোচনা করবেন এবং সেই আলোচনা থেকে আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য চেষ্টা করবেন। এবং আপনারা বরাবরের মতো যেভাবে এই প্রত্যেকটা লাইভে আপনারা সাড়া দিয়েছেন ঠিক সেভাবে সাড়া দিবেন সেই প্রত্যাশা রেখে আমি স্যারের কাছে চলে যাব। স্যারকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা আলহামদুলিল্লাহ। এর মধ্যে আপনারা আপনাদের টাইমলাইনে আমাদের এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিয়ে আপনারা আমাদের এই ফেসবুকের সাথে সকল বন্ধুদেরকে সংযুক্ত করে নেবেন সেই প্রত্যাশা রেখে আমি স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি ইতিমধ্যে ঘোষণা করেছি যে স্নায়ুতন্ত্রের যে সকল রোগ হয়, আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম সেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে একটি স্পেসিফিক একটি রোগের নামে আমরা চিকিৎসা করি না। আমরা সার্বদৈহিক সর্বলক্ষণ নিয়ে আমরা রোগীর চিকিৎসা করি। সেই ক্ষেত্রে যদি আমাদেরকে কেউ বলেন যে আপনি নিউরোলজির একজন ডাক্তার হিসাবে আমাদের চিকিৎসা করার ক্ষেত্রে আপনাদের দক্ষতা আছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি? আমরা বলি যে আমরা একজন নিউরোপ্যাথি ডাক্তার হিসাবে আমাদের পরিচয় দেয় না, আমরা একজন ক্লাসিক্যাল ডাক্তার হিসাবে আমি রোগীর সকল লক্ষণকে বিশ্লেষণ করি। এটা সাধারণ মানুষ বুঝে না। মানুষ বুঝে যে আপনি আমাকে স্নায়ুতন্ত্রের চিকিৎসা পারেন কিনা। প্রকৃতপক্ষে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এই স্নায়ুতন্ত্রের রোগটাকে অন্যভাবে বিশ্লেষণ করেন। কিভাবে করেন? আমাদের স্নায়ুতন্ত্রের যে সকল রোগ হয় সেই রোগ লক্ষণগুলোকে বিশ্লেষণ করে যখন কোনো হেড ইনজুরি অর্থাৎ মাথার মস্তিষ্কের যে নিউরন বা ট্রান্সমিশন যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সাড়া দেয়, নড়াচড়া করে, তার বিপাক ক্রিয়া সম্পন্ন করে, তার হাত পা নড়াচড়া কিংবা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের ইচ্ছা মতো সঞ্চালনের যে প্রক্রিয়া, যে বৈদ্যুতিক নিউরনগুলো আমাদেরকে সহায়তা করে, সেই সকল নিউরনগুলোর কোনো ব্যত্যয় ঘটলে যে সকল সমস্যাগুলো হয় সেই সকল সমস্যাগুলোকে আমরা চিকিৎসা করি। তাই আজকে আমরা যেভাবে আলোচনা করব আপনারা ধরেই নেবেন আজকে আমাদের রঞ্জুল ইসলাম ভূঁইয়া স্যার আমাদের একজন নিউরোলজির ডাক্তার। আমরা নিউরোলজির ডাক্তার হিসাবে স্যারের কাছে আমরা যে লক্ষণগুলো আমরা পাবো ঠিক লক্ষণগুলোর ভিত্তিতে তিনি কোন ওষুধটাকে আমাদেরকে সাজেশন করে সেই বিষয়টা আজকে উপস্থাপিত হবে। প্রিয় বন্ধুরা, আমাদেরকে কোনো জটিল একটা কঠিন ইংরেজি নাম দিয়ে আমাদের অনেক বন্ধুই আমাদের বিভ্রান্ত করতে চান। বিশেষ করে যে সকল চিকিৎসক নতুন তাদেরকে অনেক রুগীরাই বিভ্রান্ত করেন। কিভাবে করেন? বলেন যে আপনি সিপিডিও ওষুধ পারেন কিনা, আপনি এই লোকের ক্যান্সারের চিকিৎসা পারেন কিনা, আপনি এই টিউমারের চিকিৎসা করতে পারেন কিনা, অর্থাৎ এই রোগগুলোর সম্বন্ধে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ পরিচিত কিনা এইটাকে তারা যাচাই করার জন্য এই সকল কথা বলেন। এবং আমাদের রুগীরাই এমন একজন ডাক্তার হয়ে যান যে তারা প্রত্যেকটা রোগ সম্বন্ধে এত দক্ষ যে ইন্টারনেটের জগতে সার্চ করে ওই ওষুধটা ওই রোগটা সম্বন্ধে এত জানেন যে মনে করেন যে আমাদের এই যে সম্মুখে যে হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে এ বুঝে কিছুই জানে না। এই জন্য এই সকল শব্দগুলো আসে। আমরা আজকের আলোচনা দ্বারা বোঝাতে চেষ্টা করব যে এই সকল নাম না জানিয়েও আমরা এই রুগীদের কত জটিল অবস্থা থেকে আমরা রুগীদেরকে আরোগ্য দিতে পারি সেই কথাগুলোই স্যার নিয়ে আসবেন। স্যার, প্লিজ শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় চিকিৎসক মণ্ডলী, আমার ছাত্রছাত্রী বৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সকল স্তরের চিকিৎসক বৃন্দ, দূরে নিকটে যারা আজকের এই প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে
আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি কি না তা একটু পরেই প্রকাশ পাবে। আজকের আলোচনাটা হলো যে স্নায়ুতন্ত্রের অসুস্থতায় যদি আমরা অসুস্থ হই, সুস্থতার জন্য ওষুধ নির্বাচন। একটু আগে সভাপতি সাহেব বলেছেন আমি নিউরোলজির একজন ডাক্তার হিসেবে নিজকে উপস্থাপন করব কিনা। নো, নেভার। এইটা আমি নিউরোলজির চিকিৎসক না, এবং এই নিউরোলজি এই শব্দ দিয়ে হোমিওপ্যাথিতে কোনো ওষুধ নাই, রোগের নামে কোনো ওষুধ নাই, অর্গাননের কোনো অ্যাপোরিজমেও নাই, হানেম্যানের নির্দেশনায়ও নাই। যদিও আমাদের চিকিৎসকগণ রোগের নামে নিজকে পরিচয় জাহির করতে অত্যন্ত পুলকিত হন। দয়া করে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসক, আপনি রোগের নামে নিজকে উপস্থাপন করবেন না। উপস্থাপন করলে দুইটা কাজ হবে, একটা হলো আপনার নিজের সর্বনাশ হবে, 2 নম্বরে রোগীর সর্বনাশ বেশি হবে। আপনি রোগী চিকিৎসা করতে পারবেন না, এটা পরিষ্কার। কিছু অবৈধ অর্থ আপনার পকেটে আসবে, আসবে কিনা আপনার কাছে। আজকে এই আলোচনা, সে আলোচনা হলো স্নায়ুতন্ত্র। আর এই স্নায়ুতন্ত্রের আলোচনার জন্য আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আপনার সামনে দাঁড়িয়েছি। তার অর্থাৎ আমার স্নায়ুতন্ত্র সুস্থ আছে। যদি আমার স্নায়ুতন্ত্র সুস্থ না থাকতো তাহলে এইভাবে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। স্নায়ুতন্ত্র যদি অসুস্থ হতো, সম্পূর্ণ অসুস্থ হতো, তাহলে আমাকে জীবিত দেখতে পেতেন না। স্নায়ুতন্ত্র সুস্থ আছে বলি একটু আগে আমাদের সভাপতি সাহেব অট্ট হাসিতে হেসেছেন এবং সুন্দর সুন্দর কথা বলেছেন। কি কারণে? কারণ তার স্নায়ু এবং স্নায়ুতন্ত্র সম্পূর্ণরূপে সুস্থ। আমি যে কথা বলতেছি, এ কথা বলতেছি স্নায়ুতন্ত্রের কারণে। স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের সুস্থতার কারণে আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, আমি কথা বলতেছি। হয়তোবা আল্লাহ মাফ করতেও পারে, হয়তোবা এই কথা বলতে বলতেও আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। এইটাও স্নায়ুতন্ত্রের অসুস্থতার কারণে, সাডেন নার্ভাস ডেবিলিটির কারণে হতে পারে। সুতরাং স্নায়ুতন্ত্র আমাদের কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। স্নায়ুতন্ত্রের অসুস্থতায় কি কি রোগের সৃষ্টি হয় তা আমাদের জানা প্রয়োজন আছে, আমরা জানব। কিন্তু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমার ওই রোগের নামে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে ওষুধ নির্বাচন করার কোনো সুযোগ নাই। এখন আসেন, আগেই বলেছি আমার আপনার শারীরিক এবং মানসিক অবস্থা প্রকাশের মাধ্যম হচ্ছে স্নায়ু। আমার আপনার শারীরিক ও মানসিক অবস্থা, স্বাভাবিক অবস্থা বা অস্বাভাবিক অবস্থা প্রকাশের মাধ্যম স্নায়ু।
আর এই স্নায়ুর কম্বিনেশনে রোগের অবস্থা সৃষ্টি হয়, চরম আকার ধারণ করে, ওইটার নামই হলো স্নায়ুতন্ত্র। আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গায় স্নায়ুতন্ত্রের আবেশ নাই। শুধুমাত্র নখের মধ্যে স্নায়ুতন্ত্রের প্রভাব থাকতে পারে, বাট স্নায়ুতন্ত্রে কোনো অ্যাক্টিভিটিস নাই। চুলের মধ্যে স্নায়ুতন্ত্রের কোনো অ্যাক্টিভিটিস নাই। ঠিক তেমনি ভাবে লাস্ট বোন কক্সিস, সেই জায়গার মধ্যেও স্নায়ুতন্ত্রের অ্যাক্টিভিটিস নাই, তবে প্রভাব আছে। সুতরাং আমরা যত কথাই বলি, স্নায়ু যেহেতু শরীরের মাথা থেকে পা পর্যন্ত আছে, তাই অঙ্গে অঙ্গে তন্ত্রে তন্ত্রে অসুস্থতা হতেই পারে। আমাদের টোটাল স্নায়ুর হেড অফিসটা হইল হেড, মাথা। মাথার ভিতরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাকে বলা হয় সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র এইটা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে হেড অফিসে যায়, এইটাকে বলা হয় সেন্সরি নার্ভ। আবার আবার হেড অফিস থেকে আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে খবর চলে আসে, যার মাধ্যমে খবর যায়, ওটাকে বলা হয় মোটর নার্ভ। তাই আমার সংগঠনের আমাদের অত্যন্ত প্রিয় সহসভানেত্রী, অথবা উনি আমাদের সহ মহাসচিব ডাক্তার শাহনারা রেবা আমাকে বলেছেন সেন্সরি মোটর পলি নিউরোপ্যাথি এই নিয়ে স্যার আলোচনা করবেন। এটা বিশাল, এটা আমার আলোচনা যে হোমিওপ্যাথিক ডাক্তাররা করতে পারবে না, ও তা পারবে, ইনশাল্লাহ পারবে, আমিও পারবো। বাট এই পারতে গিয়ে আমি আমার মূল ধারা থেকে, জায়গা থেকে আমি দূরে সরে যাব। আমি যেই মাথা, যেই মেধা ওই সেন্সরি মোটর পলি নিউরোপ্যাথিতে খরচ করব, সেই জায়গায় খরচ খুব কম করব, বেশি খরচ করব আমি মেধাটা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। সুতরাং ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের একমাত্র মাধ্যম হলো সিমটোমোলজি। রোগজ লক্ষণও আমাদের আছে, অর্গানিক অবস্থানও আছে। যেমন আমি যদি অ্যাপরিজম নাম্বার 5কে অনুসরণ করি, তাহলে আমার নিউরালজিক কমপ্লেইন, নার্ভের অসুস্থতা, এই অসুস্থতা কে করে? নার্ভের অসুস্থতা করে বেশি আমার সিফিলিটিক মায়াজম, টিউবারকুলার মায়াজম, এই নার্ভকে অসুস্থ করে। অন দি আদার হ্যান্ড, ওই অবস্থার উপর ভিত্তি করে আমার কজ অফ দ্য ডিজিজ ওষুধ নির্বাচন করা যেতে পারে। অথবা সাডেন ইনজুরি, আপনারা জানেন আমার নার্ভ সাডেন ইনজুরিতে আমি সাডেন প্যারালাইসিস হতে পারি, আমার বিকলাঙ্গ হয়ে যেতে পারে, আমার অর্ধঙ্গ অবশ হয়ে যেতে পারে। এই সাডেন ইনজুরি, আমাদের কাছেও সাডেন ইনজুরির ওষুধ আছে, যা আপনারা জানেন। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই স্নায়ুতন্ত্রে, তবে স্নায়ুতন্ত্রে
অসুস্থতায় আমাদের বেশি প্রকাশিত হয় মেন্টাল সিমটমস, মেন্টাল মানসিক লক্ষণ আমরা বেশি পাই, এবং আমরা আঙ্গিক লক্ষণও আমরা পাই। কিন্তু আপনাকে বুঝতে হবে, যতগুলি মানসিক লক্ষণ অ্যাপরিজম নাম্বার 2102-230 210 থেকে 230 পর্যন্ত আপনারা যদি দেখেন, এই মেন্টাল সিমটমসের অরিজিন কি? অরিজিন হলো স্নায়ু, অরিজিন হলো স্নায়ুতন্ত্র, স্নায়ুর অসুস্থতা। এই সমস্ত বিষয়গুলিকে আজকে আমরা রোগের ভাষায় আমরা বলি অটিজম। এটাও মেন্টালের এক বিশাল অংশ। আমরা বলি আলজাইমার্স, অর্থাৎ স্মৃতিভ্রংশ। সুতরাং আমরা বলি পার্কিনসন্স, এগুলো রোগের নাম, এগুলোও মেন্টালের, এবং অ্যাপরিজম নম্বর 210 থেকে 230 মধ্যে ইনক্লুডেড। সুতরাং এই যে যেমন সবচেয়ে স্নায়ুতন্ত্রের অসুস্থতায় সবচেয়ে বড় রোগ, এটাকে বলা হয় জিবিএস, গুলেনবার্গ সিনড্রোম। এইটা উইদিন 24 আওয়ার্স রোগী মারা যায়। কিন্তু এই রোগীগুলি আমাদের কাছে আসবে না, আসলেও আমরা এত বড় রিস্ক নিব না, কারণ এইটার জন্য যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট আমাদের নাই। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের নাই। যেখানে অক্সিজেন আছে, যে জায়গার মধ্যে আমার কি করতে হবে, আমার শ্বাস প্রশ্বাসের যন্ত্র নাই, সেই অবস্থানের কারণে আমরা এই রিস্ক নেব না। যে জায়গায় এগুলি আছে সেই জায়গায় আমরা পাঠাবো। এখন আসেন, তাহলে আপনি বুঝছেন, এই যে আমি নাড়াচড়া করতেছি, কথা বলতেছি, জোরে বলতেছি, আস্তে বলতেছি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মাথা সব নাড়াচাড়া করতেছি, এই সকল কিছুর চাবিকাঠি হলো স্নায়ুতন্ত্র। তার মানে আমার স্নায়ু এবং স্নায়ুতন্ত্র আপনাদের দোয়ায় স্বাভাবিক। এইবার আসেন, স্নায়ুর অসুস্থতা নিয়ে তোরে ভাই, আপনার হোমিওপ্যাথিক ডাক্তার আপনার কাছে রোগী আসবে স্নায়ুর অসুস্থতা নিয়ে, এবং স্নায়ুতন্ত্রের অসুস্থতা নিয়ে আপনার কাছে রোগী আসবে। এই রোগীগুলি দেখতে আপনাকে 3টা গাইডলাইন দিয়েছে, 3টা গাইডলাইন। একটা হলো অ্যাপরিজম নম্বর 83-103, এই একটা গাইডলাইন। আর একটা হলো অ্যাপরিজম নাম্বার 210 থেকে 230। আর একটা হলো অ্যাপরিজম নাম্বার 153। আর একটা অ্যাপরিজম হলো অ্যাপরিজম নম্বর 133। এগুলি মাথায় ঢুকাবেন, ঢুকানোর পরেই আপনি তখন স্নায়ু সম্পর্কিত অসুস্থ রোগীর চিকিৎসা হাতে নিবেন। তো কঠিন, এটা কঠিন। কেন কঠিন? চিকিৎসকের কপালে মাইর আছে, এবং চিকিৎসকের অ্যাটেন্ডেন্ট, চেম্বার সবকিছু ভাঙচুর হতে পারে। রোগী উলঙ্গ অবস্থায় আপনার গায়ে প্রস্রাব করে দিতে পারে, আপনাকে মারতে পারে, এবং আপনার চেম্বার ভাঙচুর করতে পারে, এবং চরম অবস্থা সৃষ্টি করতে পারে। এগুলাই স্নায়ুতন্ত্র সম্পর্কিত রোগ। এখন আসেন আমরা ওষুধ নির্বাচনে যাই।
এখন আপনাদের সামনে একটা ওষুধের চিত্র আমি খণ্ডিত খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাপোজ একটা প্রতীকী রোগীর বয়স 20 বছর, আজ 3 মাস যাবৎ রোগী অসুস্থ। কি অসুস্থ? রোগীর সাথে রোগীর বাবা মা আসছে, আত্মীয় স্বজন এসেছে। আপনার চেম্বারে ঢুকতেই সে অট্ট হাসতেছে, অট্ট হাসি দিয়ে সে তার অঙ্গভঙ্গি নর্তন করতেছে এবং স্পন্দন করতেছে, নর্তন করতেছে, হাততালি দিতেছে, হা হা করে হাসতেছে এবং অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতেছে, নিজের অঙ্গ নিজে ঘুষি দিতেছে, আক্ষেপ করতেছে, হাত মুষ্টি বদ্ধ করতেছে। এগুলো আপনি দেখতেছেন। আর কি দেখতেছেন? আর দেখতেছেন সে আপনার সামনে অট্ট হো হো করে হাসতেছে, আবার কান্না করতেছে, আবার হাসি কমাচ্ছে, আবার মৃদু স্বরে কাঁদতেছে। এই অবস্থায় আপনি এইবার দেখলেন এই অবস্থায় রোগীর বাবা মা রোগীকে চেপে ধরে রাখছে, সে চাপার থেকেও চেপে ধরে রাখছে, সেই জায়গার মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ নর্তন করতেছে। এই অবস্থায় আপনি জিজ্ঞাসা করলেন আপনার এই ঘটনার কবে থেকে? ঘটনা হলো আজ 3 মাস যাবৎ। তো যদি 3 মাস যাবৎ এর পিছনে কোনো কারণ, তারা কোনো কারণ বলতে পারে নাই, তাদের কোনো কারণ জানা নাই। স্যার দিন দিন স্যার আজকে 3 মাসে তার বুদ্ধি বৃত্তি যা কিছু আছে সব স্যার শেষ হয়ে গেছে। সে মানুষের পর্যায়ে নাই এবং স্যার মাঝে মধ্যে সে মুভমেন্ট পর্যন্ত তার বন্ধ হয়ে যায়, ল্যাক অফ মুভমেন্ট, চলাফেরায়ও তার বন্ধ হয়ে যায়। এবং স্যার তাকে যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি, সে বলতে পারে না। আবার কখনো কখনো বলে ফেলে তোমার বাপের নাম কি, উনি কে, উনি আমার খালু, অথবা বলে উনি আমার বড় ভাই। মার কথা জিজ্ঞাসা করলে কখনো মা বলে, কখনো অন্য কিছু বলে। কথার কোনো স্টেশন নাই, ল্যাক অফ মেমোরি। আপন মানুষজন থেকে সে চিনতে পারে না, আবার চিনে। তারপরে তার ইম্পেয়ার্ড মুভমেন্ট, সেই মুভমেন্টের মধ্যেও কখনো সে দ্রুত গতিতে মুভমেন্ট, কখনো তার বাবা মা বলবে যে স্যার ওকে ছেড়ে দিলে ও দৌড়াইয়া চলে যায়, আবার থেমে যায়, আবার তাকে আনতে হয়। এটাকে বলা হয় ইম্পেয়ার্ড মেমোরি। আচ্ছা এবার আসেন তার হাঁটা চলা নিয়ন্ত্রণহীন, কথাবার্তা নিয়ন্ত্রণহীন। আর কি স্যার তার হাতের মধ্যে যদি আমি কিছু দেই এইভাবে হাত কাঁপতে থাকে। স্যার এই কলমটা যদি দেই, এই কলমটা এইভাবে এইভাবে বাবা তুমি একটু সিগনেচার করো তো, সে সিগনেচার করতে পারে না, কলম পড়ে যায়। আপনারা দেখবেন অনেকেই ব্যাংকে চেক বইতে সিগনেচার করতে পারে না। তাহলে আমি হাসি কান্না অট্ট হাসি, হাসার মধ্যে একটা পরিবর্তনশীলতা আমি পাই। এইবার স্যার তার মধ্যে কোনো জায়গায় যেতে গেলে লেট ওয়াকিং, তাকে কোনো কিছু বলতে গেলে সে লেট লার্নিং, তারপরে তার লেট ওয়াকিং, লেট লার্নিং এবং লেট হিয়ারিং সবকিছু তার এই 3-4 মাসের এই ঘটনা। এই ঘটনা স্যার
তার এত কিছু যে ঘটনাগুলি, এগুলা দিনের বেলায় যখন সে সজাগ থাকে তখন স্যার এগুলি, কিন্তু রাত্রে স্যার এই সমস্যাগুলি তেমন একটা হয় না। ঘুমাইয়া গেলে ঘুমের মধ্যে তার আর কোনো সমস্যা নাই। স্যার দেখেন, এবার আমার এই ছেলেটা স্যার হাঁটতেছে, কিন্তু কুজো হয়ে হাঁটে, সোজা হয়ে হাঁটতে পারে না। কেন? ও স্যার, সে মাঝে মধ্যে দেখে দেয় মেরুদণ্ডে ব্যথা। তার মানে মেরুদণ্ডে, পিঠে কষ্ট। ঠিক আপনি যখন হাত দিতে যাবেন তখন সেন্সিটিভ টু টাচ, সেন্সিটিভ টু টাচ। আচ্ছা, এইবার আসেন, এত এত কথার মধ্যে সে প্রচুর বাচাল, কথার দোকান খুলে বসছে, একটানা হাসতেছে, কথা বলতেছে, আর তার সমস্ত শরীর অঙ্গভঙ্গি, সব নর্তন, তার স্পন্দন, এগুলি চলছে। তাকে স্যার গল্পের আসরে বসাই দেন, একটানা গল্প পাঠতেই থাকবে। আবার স্যার গানের আসরে, কবিতার আসরে, সেখানে সেই একই অবস্থা করবে। এগুলা সে করবে, এই অবস্থা। এমনকি জানেন স্যার, আমরা বলি সে কিছু জানে না, আসলে জানার সেরা, এটা বিশাল পণ্ডিত। সে ফিউচার সম্বন্ধে, অর্থাৎ ভবিষ্যৎ সম্বন্ধে সে সব কিছু বলে দেয়। ভবিষ্যৎ সম্বন্ধে বলে দেয়, এই হবে, ওই হবে। স্যার সে এত বড় পণ্ডিত এই অবস্থায়। এইবার রোগের আক্রমণ, এই রোগের যে আক্রমণটা, এইবার আক্রমণটা হলো স্যার আপার লেফট এবং লোয়ার রাইট। এটা বুঝে নেন, আপার লেফটে আর লোয়ার রাইটে আড়াআড়িভাবে তার রোগের আক্রমণ। আচ্ছা, এখন বাবা, এত কথার পরে আপনি একটু বাবা মা দুজনের সাথে ইন্টারোগেশন করলেন, ওই ছেলেকে সামনে রেখে ইন্টারোগেশন করলেন। হ্যাঁ স্যার, তার হস্তমৈথুনের বড় অভ্যাস ছিল, সে প্রচুর বীর্য ক্ষয় করত, এবং স্যার এই অল্প বয়সে স্যার প্রচুর সে মদ পান করত। তাহলে তার এই বীর্য ক্ষয়, মদ পান, এই সমস্ত গুলিও তার ছিল, থাকার প্রেক্ষাপটে আজকে সে শারীরিকভাবে, মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে গেছে। এই বিকলাঙ্গের অবস্থার প্রেক্ষাপটে আপনি একটু যদি জিজ্ঞাসা করেন, এই আপনার রোগীটার শরীরে শীত বেশি না গরম বেশি, রোগী বলবে স্যার, অ্যাটেন্ডেন্ট বলবে স্যার হাইলি চিলি, অতিরিক্ত শীত। এগুলা মাথায় বুদ্ধি নিয়ে এই বিষয়গুলি আপনি বের করবেন। অনেক সময় চর্মরোগ চাপা পড়ার কারণেও হতে পারে। সুতরাং যা কিছু হোক না কেন, আমি আপনাদেরকে ইন জেনারেল প্রেজেন্ট সিমটমস গুলি বলেছি। বলার প্রেক্ষাপটে কি ওষুধ আমাকে দিবেন, আমি সেই রুগী। এখানে ডাক্তার রাকেশ আলী আমার প্রিয়, কলকাতা থেকে, সে বলেছে অ্যাগারিকাস মাস্কেরিয়াস, ডাক্তার রাকেশ আলী। ওকে বাবা, ফ্রম কলকাতা। এবার বলেন কলকাতার ডাক্তারদেরকে আমাদের সালাম পৌঁছাবা, সালাম পৌঁছাবা। খালেদা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান, আপনি তো ডাক্তারিতে পড়ছেন, ওষুধটা দেন, রুগী আমি আপনার সামনে হাজির। রঞ্জন চন্দ্র দাস, সুন্দর, খুব সুন্দর আলোচনা হচ্ছে প্রিয় স্যার, আলহামদুলিল্লাহ। আমি রুগী, আমারে ওষুধ দেন। আব্দুল শেখ, মাশাআল্লাহ।
রুবেল ইসলাম শেখ, না রবিউল ইসলাম শেখ। আসসালামু আলাইকুম প্রিয় স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফজিলা খাতুন, যে আম্মাজান ফজিলা খাতুন কি বললেন? এগারিকাস মাস্কেরিয়াস। হ্যাঁ, ধন্যবাদ। এগারিকাস মাস্কেরিয়াস বলেন। আর কে কি বলবেন? বিল্লাল হোসেন কোত্থেকে? আর্জেন্টা মেটালিকাম। আর কে কি বলবা আজকে? হ্যাঁ, উজ্জ্বল হোসেন বুপুরানা, উজ্জ্বল হোসেন বুপুরানা। প্লিজ প্রফেসর হুমিওল ফার্মগেট, চমৎকার ফার্মগেট প্রফেসর সাহেব কি বললেন? এগারিকাস, চমৎকার। রফিক হাসান, একনাস ক্যাস, একনাস ক্যাস্টাস। আচ্ছা, হ্যাঁ। অসীম মহাজন, মহাজন সাহেব বলেন, ওষুধ দেন। তাওহিদ আলম, এগারিকাস মাস, তাওহিদ। যাই হোক, ওষুধ দিয়েছেন তো, দেখা যাক। উজ্জ্বল হোসেন বুপুরানা, ওকে প্লিজ অগ্রসরণ তাড়াতাড়ি। আরো 3টে ওষুধ নিয়ে কথা বলবো প্লিজ। হ্যাঁ, খালেদা আক্তারে চলে গেল চায়না। আচ্ছা, চায়না, হ্যাঁ ঠিক আছে, চায়না। খালেদা আক্তার চায়না, ওকে প্লিজ। হ্যাঁ, চায়না। হ্যাঁ খালেদা, তোমার চায়নার লক্ষণ আছে, থাকবো না কেন? চায়না এই ক্ষেত্রেও একটা বড় ওষুধ। আচ্ছা, হ্যাঁ। নাসির, এগারিকাস মাস্কেরিয়াস, এগারিকাস নাসির উদ্দিন এগারিকাস, জি প্লিজ। অসীম মহাজন চট্টগ্রাম, ওকে মহাজন। ডাক্তার বিকাশ বিকাশ এভেনাস এটাইবা, এভেনাস এটাইবা। হ্যাঁ, ডাক্তার বিকাশ এভেনাস এটাইবা, ওকে প্লিজ। আর আপনাদেরকে সময় দিতে পাচ্ছি না জানি, এরপরেও আপনারা বলতে থাকবেন। আমি জানি আপনারা কারেক্ট সিলেকশন করবেন। শুনেন, এখানে আমি কি কি পেয়েছি? আমি পেয়েছি অ্যাসিড ফস, আমি পেয়েছি এগারিকাস, আমি পেয়েছি বুপুরানা, আমি পেয়েছি আর এভেনা সেটাইবা। এই ওষুধগুলি আমি পেয়েছি, আমি পেয়েছি চায়না। এখন আপনারা একনাস ক্যাস্টাস আপনারাও দিয়েছেন, ঠিক আছে। শুনেন, এই যে আমি আর্জেন্টাম মেটালিকাম বলেছেন বিল্লালি, প্লিজ আজকে বাড়ি গিয়ে আপনারা ক্যান্টনমেন্ট রেমেডিকা পড়বেন, বরিক পড়বেন, নরেন্দ্রনাথ পড়বেন। পড়ে আপনারা দেখবেন আমি যে চিত্রটা আপনাদের সামনে দিয়েছি, এই চিত্রটা ম্যাক্সিমাম আপনার ইন্ডিকেট করে এগারিকাস মাস্কেরিয়াস, ম্যাক্সিমাম ইন্ডিকেট করে এগারিকাস মাস্কেরিয়াস। আপনি যারা চায়না বলছেন, বুকু বলেছেন, অ্যাভাইনা বলেছেন, তাদের এই যে এই ওষুধগুলিরও কিছু কিছু লক্ষণ আছে, বাট লক্ষণ প্রেজেন্ট সিমটমস ইজ দ্য হিলার অফ দ্য মেডিসিন। প্রেজেন্ট সিমটমস এগারিকাসকে ইন্ডিকেট করে। এইবার আসেন, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আমাদের আলোচ্য বিষয় হলো যে আমরা আমাদের নিউরালজিক কমপ্লেইন, আলোচ্য বিষয় এইটার উপর ভিত্তি করে আমাদের ওষুধ নির্বাচন। এই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এবার আসেন, আমি জানি আপনাদেরকে শুধু আবার মনে করাই দেওয়া, আর কিচ্ছু না আমার কাজ। এখন আসেন, আপনার কাছে রুগী আসলো 7-8 বছরের এক বাচ্চা। এই বাচ্চাটা আপনার কাছে আসলো, আপনি দেখলেন কি? দেখলেন প্রথমেই ঢুকতেই দেখলেন বাচালতা। তার মানে কি? সে ওই চেম্বারের দরজা দিয়েই কথা বলতে বলতে কথার দোকান খুলে বসছে, কথা বলতে বলতেই আপনার চেম্বারে এসে চেয়ারে বসছে।
কিন্তু আউটলুকিং এ বড় দুর্বল। তার চেহারায় একটা পণ্ডিত ভাব, মনে হয় যেন একটা মহাপণ্ডিত। তার বেশভূষা এবং যে চেম্বারে যে বসছে, সেই বসার মধ্যে দেখা যায় একটা পাণ্ডিত্যের ভাব তার মধ্যে আছে। আচ্ছা, আপনারা যারা রুগীটা নিয়ে আসলেন, ঘটনাটা কি, কেন নিয়ে আসলেন? ও স্যার, এই বাচ্চা ছেলেরে ঘরে রাখতে পারি না, ও যে এত কথা বলে, ঘরে বাইরে সকল জায়গায় স্যার কথার কথা। আজকে বছর দেড়েক যাবৎ স্যার এই কথা তার বই পুস্তকে নাই। শুধু কথা, পাবলিকলি কথা, বিভিন্ন জায়গায় কথা, বাচালতা, এবং সে যে বয়স না, সেই বয়স হচ্ছে বয়স্কদের মতো পাকনা কথা সে বলতে থাকে। আচ্ছা স্যার, আর কি? ও স্যার, এই যে এত কথা, এর ছেলেটার মধ্যে আপনি দেখতেছেন স্যার একটা শুকনা ভাব। এই শুকানো ভাব তার মানে বুঝাচ্ছে আমরা বাবা মা তাকে কোনো খাবার দেই না। আসলে স্যার কথাটা ঠিক নয়। তার ক্ষুধা প্রচুর, খায়ও প্রচুর, প্রচুর ক্ষুধা, প্রচুর খায়, লুকাইয়া লুকাইয়া খায়, বিভিন্ন ঘরে গিয়ে খায়। তার খানা আর খানা দুইটা জিনিস। তার কথার দোকান খুলে বসছে, আর খাবারের পেটুক, ক্ষুধা আর খাবার, এই হলো তার নিত্যদিনের সাথী। খায় প্রচুর, কিন্তু স্যার আমার বাচ্চার দিকে তাকাই দেখেন, তার কঙ্কালাসর দেখাও। এই খাবার রাই কই স্যার? কোথায় যায় স্যার বুঝে উঠতে পারছি না। স্যার এই কথায় কথায় কি তার এই খাবারগুলি চলে যায়? সারা দিন রাত কেবল কথা, রাত্রে ঘুমের মধ্যেও কথা, এবং এই কথা স্বাভাবিক না। বাচাল, বাচাল তাকে অতি কথন, এই অতি কথনের পরে আর কি? স্যার দেখেন বাচ্চাটার, স্যার নিচের দিকে একটু তাকাই দেখেন, কি হয়েছে রে মা? দেখেন স্যার, তার পাগুলি শুকাইয়া যাইতেছে। অর্থাৎ তার এত খায়, খাওয়ার পরেও তার কথা প্রচুর, বাচালতা প্রচুর, খাবার প্রচুর, কিন্তু খাবার দেহের মধ্যে নাই। তার পাগুলি শুকিয়ে যাইতেছে, পদদয় নিচ থেকে তার শুকনা ভাব নিচ থেকে উপরের দিকে উঠতেছে। এখন স্যার, এখন তার মাথায় তার কোনো কাজ করে না। কাকে কি বলবে এই জিনিসটা তার বুদ্ধিতে নাই। পর্যায়ক্রমে স্যার রোগের রূপান্তর, রোগাক্রমণ, এক রোগের পরে আরেকটা রোগ। এবং স্যার তারে যদি আমরা বুঝাই, কিন্তু সে অত্যন্ত ক্রুদ্ধ, ক্রুয়েল, হিংস্র হয়ে যায়। এই বয়সে সে বাবা মাকে মারতে আসে, অত্যন্ত রাগান্বিত, উত্তেজিত এবং বিরূপ প্রকৃতি, ভায়োলেন্ট হয়ে যায়, অমানসিক, চিন্তা শক্তিহীন। তাহলে তিনটা পয়েন্টকে আপনারা এই জায়গায় দেখবেন। নাম্বার ওয়ান, একটা বাচ্চা বয়সের। নাম্বার টু, 7-8 বছরের বাচ্চা। নাম্বার থ্রি, আপনার চেম্বারে ঢুকতেই তার কথার ফুলছড়ি, বাচালতা প্রচুর, এবং প্রচুর ক্ষুধা, প্রচুর খাবার খায়, খাবারেই তার জীবন। কিন্তু খাবারের মধ্যে এত পুষ্টিকর খাবার খায়, কিন্তু খাবারের মধ্যে তার কোনো রস নাই, সমস্ত দেহ শুকাইয়া, এবং এই শুকনাটা তার নিচের দিক থেকে, লোয়ার এক্সট্রিমিটি থেকে, পা থেকে তার নিচের দিকে, তার মধ্যে কোন রকমের এবং পরিবর্তনশীলতা তার ভিতরে আছে। তার কোনো চিন্তার শক্তি নাই, কাকে কি বলবে ঠিক নাই, অত্যন্ত উত্তেজিত, অত্যন্ত রাগান্বিত, অত্যন্ত হিংস্র। এই অবস্থায় তার
বুদ্ধি বিবেক পর্যন্ত লোপ পেয়ে গেছে। এ অবস্থায় আপনারা এই বাচ্চাটাকে কি ওষুধ দিবেন? এই অবস্থায় বাচ্চাকে কি ওষুধটা দিবেন প্লিজ একটু বলেন। বাচ্চা কে বললো? উজ্জ্বল হোসেন লাইকোপোডিয়াম। লাইকো হইতে গেলে তো রে বাবা একটু বয়স লাগে রে বাপ। কিউরুমিও হল অ্যাব্রোটেনাম, চমৎকার। কিউরুমিও হল অ্যাব্রোটেনাম, ইয়েস। আলমগীর অ্যাব্রোটেনাম, হুমায়ুন কবির আয়োডিয়াম, হুমায়ুন কবির আয়োডিয়াম। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, রুগীটা বড় শীতকাতর, রুগীটা বড় শীতকাতর এবং ম্যারাসমাস, এই দুটা শব্দ নিবেন, শীতকাতর ম্যারাসমাস। কিউরুমিও হল অ্যাব্রোটেনাম। আর কে বলছেন একটু প্লিজ বলেন। চমৎকার, আপনারা খুবই ভালো ডাক্তার হয়ে গেছেন আপনারা, প্লিজ। হ্যাঁ, পীযূষ মুন্সি কি বলছেন আবার একটু বলেন। তুরান আয়োডিয়াম, পীযূষ মুন্সি অ্যাব্রোটেনাম, ইয়েস পীযূষ মুন্সি আয়োডিয়াম, তুরান লাল টুফ, তাওসিফ অ্যাব্রোটেনাম, তাওহিদ আলম অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনাম, কিউর অ্যাব্রোটেনাম। চমৎকার। লাইকো কে বলছেন? লাইকো ফজিলা খাতুন অ্যাব্রোটেনাম, কিউর হুমিওল অ্যাব্রোটেনাম, ফজিলা অ্যাব্রোটেনাম। চমৎকার। লাইকো কে নামটা কি? কে নাম? প্রফেসর অ্যাব্রোটেনাম। এই তো চমৎকার, অ্যাব্রোটেনাম। আর কে কি বলবেন তাড়াতাড়ি বলেন। বুঝছি, আকবর হোসাইন অ্যাব্রোটেনাম, মুনির হোসাইন অ্যাব্রোটেনাম, 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 সঞ্জন অ্যাব্রোটেনাম, আকবর হোসেন অ্যাব্রোটেনাম, হ্যাঁ, চঞ্চল সরকার চঞ্চল অ্যাব্রোটেনাম, ফারুক হোসাইন অ্যাব্রোটেনাম। বুঝছি, দেলোয়ার প্রশ্ন আউট হয়ে গেছে। খালেদা আক্তার অ্যাব্রোটেনাম, ফুজ নাসির উদ্দিন অ্যাব্রোটেনাম, উজ্জ্বল হোসাইন অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনাম। ওকে ফাইন ফাইন, কিন্তু আপনারা কি এতদিন বুঝছেন মেন্টালের ওষুধ অ্যাব্রোটেনাম? আপনারা কেউ বুঝেন নাই, আমি সহ। আমি সহ অনেকেই আপনারা বুঝেন নাই অ্যাব্রোটেনাম মেন্টালের ওষুধ, স্নায়ুতন্ত্রের ওষুধ। আজকে যদি আলোচনার পরে আপনারা বুঝে থাকেন, ইয়েস, দ্য মেডিসিন ইজ অ্যাব্রোটেনাম। এখন আসেন স্যার, আমি ডাক্তার রেজাউল করিম অ্যাব্রোটেনাম। থ্যাংক ইউ রেজাউল, আপনাদেরকে ধন্যবাদ। দেখেন, আমরা জানতাম অ্যাব্রোটেনাম ওষুধ, কিন্তু মেন্টালের ওষুধ আমার নিউরালজিক মেডিসিন অ্যাব্রোটেনাম। আসলে বেসিক্যালি আমরা যদি বিজয় কুমার বসুর ম্যাথমেটিকা দেখি, অন্যান্য ম্যাথমেটিকা দেখি, যে ওষুধের মধ্যে যদি মেন্টালের ম্যাক্সিমাম ওষুধগুলোর মধ্যে মেন্টাল সিমটম, হানেম্যান নিজেও বলেছেন আপনারা মেন্টাল সিমটমসকে প্রাধান্য দিবেন। আর মেন্টাল সিমটম সৃষ্টি হয় আমার কোত্থেকে? নার্ভ থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মেন্টালের যাত্রা এবং মেন্টালের চরম পরিণতি, সেটাও সৃষ্টি হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। তাহলে আমরা ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কি কি রোগ, এই রোগ শুনে আমাদের দরকার নাই। আমাদের দরকার যে মেন্টালের কারণে কি কি রোগজ অবস্থানের সৃষ্টি হয়, রোগীর অস্বাভাবিক কি আচরণ সৃষ্টি হয়, তার উপর ভিত্তি করে ঔষধ। আমাদের সব বিভিন্ন ওষুধের বিভিন্ন চিত্র আছে। আপনি যদি বেলেডোনার কথা চিন্তা করেন, সেখানে বিশাল একটা ভূমিকা আছে পাগলের। পাগলের ওষুধ একটা চমৎকার মেডিসিন বেলেডোনা। আচ্ছা, আমি এখন সেই দিকে যাব না। আমি সম্ভবত আর একটা ওষুধের বেশি আলোচনায় আসতে পারবো না। এইবার আসেন, আমি এবার
আর একটা সত্যজিৎ আদাব জানাই স্যার, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ওকে, যে প্রোটিনাম বাবা আনসার আলী, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। শুনেন, এবার আসেন, আপনাদের প্রত্যেকেরই একটা প্রিয় ঔষধ, বড় চমৎকার ঔষধ। সেই ওষুধটা মেন্টালের সাথে কতটুকু সম্পৃক্ত, স্নায়ুতন্ত্রের সাথে কতটুকু সম্পৃক্ত, আমরা আলোচনায় দেখব। এইবার আসেন, আপনার নিকট রুগী আসলো, আপনার চেম্বারে রুগী আসলো, রুগী তো একা আসতে পারতেছে না, একা হেঁটে আসতে পারতেছে না, রুগীকে ধরে নিয়ে আপনার চেম্বারে এনে আপনার সামনে রুগীর চেয়ারে রুগীকে বসাইছে। আপনি শুধু বললেন কি হয়েছে, কেন এইভাবে বসাইলেন? স্যার, সে হাঁটতে পারে না, চলতে পারে না, চলৎ শক্তিহীন, তার সকল প্যারালাইটিক নামনেস, এটা তারা বলবে না, আপনি বুঝছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গিয়েছে স্যার, যার কারণে স্যার তার সমস্ত, আমি দেখতেছি তার অঙ্গ প্রত্যঙ্গের ভারবোধ, তার, আমি আর আপনি যেভাবে হাঁটাচলা করি সে হাঁটাচলা করতে পারে না, চলৎ শক্তিহীন। আমি বললাম বাবা তুমি একটু তোমার হাতটা একটু উঠাও তো, সে উঠাতে পারছে না, উঠাতে পারছে না। এবার অ্যাটেন্ডেন্টদেরকে বললাম উঠাও, তারা উঠাতে যাই আর ধপাস করে পড়ে যাচ্ছে। তার মানে তার হাতের মধ্যে পর্যন্ত বল শক্তি নাই, তার মানে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কারণে তার আঙ্গিক নার্ভগুলি অবশ হয়ে গিয়েছে, অবশ হওয়ার কারণে সে তার হাত উঠাতে পারছে না, এমনকি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যা আছে সব ভারবোধ, সব ভারবোধ, এগুলার কোনো নড়াচড়া নাই। আপনি শুধু একটু বলেন বাবা একটু জিহ্বাটা একটু নাড়াচড়া তো, একটু হালকা করে, এই জিহ্বাটাও মনে হচ্ছে যেন মোটা, একটু একটু কথা বলো তো, কথাও বলতে পারছে না, তার সমস্ত শরীর হাত থরথর করে কাঁপতেছে, একটা নিস্তেজ ভাব, থরথর করে কাঁপতেছে, নিস্তেজ ভাব, পড়িয়া সে পড়ে যেতে চায়, তাকে দুইজনে ধরে রাখছে, সর্বশরীরে তার, তার বলতেছে স্যার তার মাথা ওজন, মাথায় ভারবোধ, তার মুখ ভার, মুখ থেকে তার ফ্যাকাশে, মুখ থেকে তার ফেনা বের হয়ে যাচ্ছে স্যার, মাথায় কোনো কাজ করতেছে না, তার কোনো কথাবার্তা নাই, চলৎ শক্তি নাই, এবং স্যার আপনি চোখের দিকে তাকায় দেখেন, আজকে মনে হচ্ছে যেন স্যার তারা যদি শোয়াইয়া রাখে মনে হচ্ছে যেন একটা মৃত ব্যক্তি শুয়ে আছে, তার কোনো চলা নাই, ফেরা নাই, নড়া নাই, চড়া নাই, আর অর্ধনির্মিত চক্ষু। এই অবস্থায় স্যার সে নিজের প্রস্রাব পর্যন্ত বলতে পারে না, প্রস্রাব পায়খানা পর্যন্ত সে বলতে পারে না। এই যে স্যার দেখেন তার চোখের অবস্থাটা, চোখের যে পাপড়িটা, এই যে আমরা যে চোখের পাপড়িটা, এই পাপড়িটা পর্যন্ত স্যার সেই এই নাড়াচাড়া করতে স্যার কষ্ট হয়, মনে হয় যেন উপরের পাপড়ি নিয়ে চোখটা তার ভরে গেছে, চোখটা স্যার বন্ধ হয়ে গিয়েছে, এই পর্যন্ত তার, তার চোখের পাতা অবশ, জিহ্বা অবশ, এবং স্যার তাকে হাত পা কাঁপতে থাকে, সকল কিছুতে তার এই অবস্থা। এমনকি তাকে বললাম বাবা একটু পানি দিতে দাও তো, একজনে ধরে ওর কাছে গ্লাস দিছে, গ্লাসটা পড়ে গেছে, অর্থাৎ হাতের মধ্যেও শক্তি নাই। আপনি একটু বুদ্ধি করে বললেন যে একটু পুরোটাও তো না, কথাও সে শুনে না, বুঝে না, এবং উঠাতেও পারে না।
আর হাত পা গুলির দিকে তাকায় দেখেন হিম শীতল, হিম শীতল। এইবার আপনি ডাক্তার, আপনি কি পাইছেন? আপনি যদি একটা কনক্লুশন করেন যে এই রোগীর এই অবস্থায়, তার মেন্টাল অবস্থা, তার স্নায়ুবিক অবস্থায়, আমরা কনক্লুশনে কি পেলাম? আমরা পেলাম ডালনেস, আমরা পেলাম ডিজিনেস, আমরা পেলাম ড্রাউজিনেস, আমরা পেলাম ট্রেমলিং, আমরা পেলাম ট্রিমোর, আমরা পেলাম টোসিস। টোসিস মানে এই যে হাতটা পড়ে গেছে, এইটা নিজের ইচ্ছা আর উঠাতে পারে না, দিস ইজ কল্ড টোসিস। চোখের পাতা পড়ে গেছে আর উঠাতে পারে না, দিস ইজ কল্ড টোসিস। তার মানে the medicine is completely a paralyzer medicine, এবং এইটা মডারেট চিলি এবং মডারেট হিটেড, অর্থাৎ এটাকে অধিক গরম কাতর তাও বলা যাবে না, অধিক শীত কাতর তাও বলা যাবে না। এইবার আপনারা এই এই ধরনের বাচ্চা পাবেন, পুরুষ পাবেন, বিবাহিত পাবেন, যুবক যুবতীদেরকে পাবেন। যদি যুবক যুবতীদের ক্ষেত্রে আসেন এবং যদি তার পিউবার্টির পরে, অ্যাডোলেসেন্স পিরিয়ডের পরে যদি দেখেন তার কজেশনটা কি, সে বলবে স্যার অতিরিক্ত হস্তমৈথুন। হস্তমৈথুনের জ্বালায় দুনিয়াটা শেষ। অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত সহবাস, উত্তেজনা এবং তার মধ্যে উত্তেজনার প্রভাব এবং দুঃখ কষ্টের কথা, এগুলা শোনার কারণে, মানসিক দুঃখ কষ্ট চাপা দেওয়ার কারণে তার মধ্যে আজকে এই স্নায়বিক অবস্থার সৃষ্টি হয়েছে, আঙ্গিক অবস্থার সৃষ্টি হয়েছে, তার অর্গানিক ডিফর্মিটিস হয়েছে, তার রিপ্রোডাক্টিভ অর্গান সেন্সলেস হয়ে গিয়েছে। তাহলে আজকে অবসরের এই অবস্থানটা সকল ক্ষেত্রে স্নায়বিক অবস্থা বিকলাঙ্গ হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনারা কি ওষুধ দিবেন? কিউরুমিও হল, ওপিয়াম। প্রফেসর হুমিও হল, ফার্মগেট, ঢাকা, কাস্টিকাম। চমৎকার, বলে যান। টুরান, তাওহিদ আলম, জেলস। রাকেশ আলী ফ্রম ইন্ডিয়া, জেলসিমিয়াম। নাসিরুদ্দিন, কাস্টিকাম। বিল্লাল হোসেন, জেলসিমিয়াম, কাস্টিকাম। অ্যাপোলো হোমিও হল, এক্সক্লুসিভলি জেলসিমিয়াম। ডাক্তার বিল্লাল হোসেন, জেলসিমিয়াম। চঞ্চল সরকার, জেলসিমিয়াম। উজ্জ্বল, কস্টিকাম। দুরান, কস্টিকাম, কস্টিকাম। তারপরে রবিউল ইসলাম, রাজশাহী। আচ্ছা, সাইদ মোহাম্মদ রফিকুল আলম, কস্টিকাম। আচ্ছা বাবা, আনসার আলী এব্রোটের নাম আইলো থেকে। আকবর হোসেন, জেলসিমিয়াম। আর কেউ কিছু বলবেন? রফিকুল ইসলাম, জেলসিমিয়াম। ওকে, ডাক্তার সাইদ মোহাম্মদ রফিকুল ইসলাম, স্যার আমি ডাক্তার রেজাউল করিম, ওপিয়াম। ইউরোমিয়র। তুর্ন, লালতু, কাস্টিকাম, জেলসিমিয়াম। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এবার একটু আমরা একটু আলোচনা, আমি সময় পাবো না যে কস্টিকাম নিয়ে আলোচনা কম্পেয়ারের সময় পাবো না। শুধু আপনাদেরকে বলবো যে আপনারা সাইমultaneously আপনারা জেলস এবং কস্টিকামকে সামনে নিয়ে এসেছেন। হ্যাঁ, ইয়েস, আপনাদের সামনে সাথে আমিও একমত।
কস্টিকাম, জেলসিমিয়াম, এই দুইটার বাহিরে এই মেন্টালের যা সিমটমস বলেছি, অবস্থা যা বলেছি, এই দুইটার বাহিরে হওয়ার কথা না। আরেকজনে বলছেন ওপিয়াম। তবে এখানে কস্টিকামের সিমটমস যে নাই তা নয়। কস্টিকামের অ্যাক্টোরিজম নম্বর 153 অনুসারে কস্টিকাম ইজ অলসো এ প্যারালাইজার মেডিসিন। সেই কস্টিকামকে হাইলি আইডেন্টিফাই করেছে, ইট ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট রাইট সাইডেড মেডিসিন, রাইট সাইডেড পক্ষাঘাত। আর জেলসিমিয়ামকে এই জায়গার মধ্যে বলেছে ইন অল সাইড, আইদার রাইট আইদার লেফট। কস্টিকামের আরো আঙ্গিক কিছু পজিশন আছে, আমরা সময় পেলে পরবর্তীতে আমরা আলোচনা করব। তবে আজকে আমি যে লক্ষণগুলির কথা বলেছি, এই লক্ষণগুলির পাল্লাটা জেলসের দিকেই বেশি। কারণ ডালনেস, ড্রিজিনেস, ড্রাউজিনেস, ট্রেমলিং, ট্রিমোর, টোসিস, এই 6টা শব্দ এই জেলসের কনক্লুশন, যা এই রোগীর ক্ষেত্রে বিরাজমান। সুতরাং আমারও ভুল হইতে পারে, দয়া করে যারা কস্টিকাম বলেছেন আমি আপনাদেরকেও স্যালিউট জানাই। এটা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আপনারা আজকে 2টা ওষুধ বাড়িতে গিয়ে পড়বেন, তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সুতরাং আমরা আজকে আর আলোচনায় যাচ্ছি না, আর ওষুধে আলোচনা করব না। পরবর্তীতে সময় পেলে আমরা এই নিউরালজিক কমপ্লেইনে আমাদের আর কি ওষুধ আসতে পারে, সে ওষুধের কিছু ওষুধ নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি এই অল্প সময়ের মধ্যে 3টা ঔষধের যে চিত্র আপনি স্যার আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, এই 3টা ঔষধের যে চিত্র, এই চিত্রটা যদি আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ স্মৃতিতে ধরে রাখতে পারেন, এই স্নায়ুতন্ত্রের রোগ বা নিউরোলজির যে রোগীগুলো আসে আমাদের কাছে, সেই রোগীর অনেকগুলো ক্ষেত্রেই আমাদের সফলতা আসবে। আমি আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই গভীর রাত্র পর্যন্ত আপনারা সকলেই আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন এবং অনেক মন্তব্য এসেছে। আজকের ফেসবুক লাইভে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে অনেক গুরুত্বপূর্ণ ডাক্তারগণই আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করেছেন। একজন রোগী মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসেন, তখন অনেক সময় তার মাথায় বা হেডে ইনজুরি হয়, যে কারণে তার লোকোমোটর যে সমস্যা, চলন শক্তি হারিয়ে ফেলেন, কিংবা তার অনেক বিকৃত তার স্নায়ুতন্ত্রের রোগ দেখা যায়। আঘাতে মাথায় যদি আঘাত লাগে তাহলে এক ধরনের ডাইমেনশিয়া দেখা দিতে পারে, সে প্যারালাইজ হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। এমনকি তাদের যে মেরুদণ্ডের যে নার্ভগুলো রয়েছে সেখানে যদি ক্ষতিগ্রস্ত হয়, নিউরনগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেখানে তার চলন শক্তি তো দূরের কথা, তার সোজা হয়ে দাঁড়ানোর শক্তি সে হারিয়ে ফেলে। তিনি পা ফেলে হাঁটতে পারবেন এরকম শক্তি তার থাকে না। এরকম হাজারো রোগ নিয়ে আমাদের কাছে আসেন। সেই রোগগুলো নিয়ে আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আমাদের এরকম 50টা সেশনেও আমাদের এই নিউরোলজি ডিপার্টমেন্টের যে ওষুধগুলো সেগুলো নিয়ে আলোচনা শেষ হবে না। তাই আজকে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, স্যার যেহেতু ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আগামী লাইভগুলোতেও আমরা এই নিউরোলজি ডিপার্টমেন্টের যে গুরুত্বপূর্ণ ওষুধগুলো সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন এবং কোনো প্রস্তুত থাকলে এবং কোনো রোগী চিন্তিত থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী লাইভগুলোতেও আপনাদের সেই রোগী কেসগুলো নিয়েও আমরা অ্যানালাইসিস করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে
আমি আজকের এই ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ